কবুল বলতে রাজি, নাকি আমার শক্ত হাতে থাপ্পড় খেয়ে তোর সুন্দর চেহারার নকশা বদলাতে রাজি? সৃজা কঠোর কণ্ঠে হুমকি শুনে তৎক্ষণাৎ চাইল ইহসানের মুখ পানে। এক পলক দেখে চোখ সরিয়ে নিল। তার বুক কাঁপছে, মন বিভ্রান্ত হচ্ছে, দিশেহারা লাগছে, সবকিছু অচেনা লাগছে। সবচেয়ে বেশি অচেনা মনে হচ্ছে ইহসানকে। সারা জীবন মাথা গরম হিসেবে এই অস্থির লোকটাকে বড় ভাইয়ের নজরে দেখে এসেছে সে, অথচ এই লোকটাই কিনা আজ তাকে বিয়ে করতে চাচ্ছে, তাও তুচ্ছ কারণে। যদিও সৃজা আর ইহসানের কাছে কারণগুলো তুচ্ছ নয়, তবে বাকি সবার কাছে তুচ্ছই বটে। সৃজা ভাবতে পারছে না ইহসান সত্যি বিয়ে করতে নিয়ে এসেছে তাকে। এখন কি জবাব দেবে সে লোকটার এই কঠিন প্রশ্নের? সৃজা কিছু ভেবে পেল না। মস্তিষ্ক শূন্য লাগছে তার। তবে মন বলছে বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। ঢোক গিলে বলল, আমি যোগ্য না তোমার। বলা মাত্রই ডান গালে সপাটে একটা চড় পড়ল ওর গালে। আচমকা চারিদিক অন্ধকারে দেখল সৃজা। ভো ভো করে মাথাটা ঘুরিয়ে উঠল। পড়ে যেতে নিলেই ইহসান ধরে ফেলল তাকে। মেঝেতে বসে পড়ল। সৃজাকে ধরে রাখা ব্যক্তিটি এবার ধমকে উঠল। বারবার এক কথা, আরেকবার বলে দেখ তোর কি হাল করি আমি। সৃজার মস্তিষ্ক সচল হলো। চোখ খুলল, সে টের পেল তাকে ধরে রেখেছে ইহসান। চোখ মুখ লাল হয়ে আছে, রেগে গেছে ভয়ঙ্করভাবে। সেটা বুঝে সৃজা ঢোক গিলল আবার। ভয় কাতুরে কণ্ঠে বলল, তুমি রাগের মাথায় আমাকে বিয়ে করতে চাইছো ইহসান ভাই। ভালো করে ভেবে দেখলেই বুঝবে এটা ঠিক না। আমার মতো মেয়ে তোমার উপযুক্ত না। এখন তুই ঠিক করবি কে আমার জন্য উপযুক্ত আর উপযুক্ত না। দেখ, মাথা গরম করাস না। একপাশে দাঁড়িয়েছিল ইহসানের বন্ধু বান্ধবরা। তারা বুঝাতে চাইল কিন্তু ইহসান ধমকে চুপ করে দিল ওদের। কাজী সাহেবও ভড়কে ছিলেন প্রথম থেকেই। এসব কি হচ্ছে তার অফিসে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। জীবনে বহুবার এমন গুন্ডামার্কা ঘটনার মাধ্যমে বিয়ে পড়িয়েছেন তিনি। আজকের ঘটনাও হয়তো সেরকম কিছুই। বরাবরই তিনি ভীতু প্রকৃতির মানুষ। এসব ব্যাপারে নাক গলাতে চান না, কিন্তু চোখের সামনে এত বড় আদুরে দেখতে মেয়েটির গাল এক চড়ে লাল করে ফেলায় তিনি মুখ ফসকে বলেই ফেললেন এবার, তোমার মাথা এমনিতেও গরম বাবা, শান্ত হও। ইহসান রক্তচক্ষু মেলে চাইল কাজের দিকে, এরপর সামলে নিল নিজেকে। সবার সাথে মেজাজ দেখানোর উচিত নয়। সে শক্ত গলায় শুধু বলল, আপনি এসবে মন না দিয়ে পেপার রেডি করেন। সই কোথায় করতে হবে দেখিয়ে দিন। তোমার মেজাজ ঠান্ডা হলেই বুঝবে। বেশি বাড়াবাড়ি করছো তুমি। আমি বিয়ে করব না। আমার মেজাজ -0 ডিগ্রির চেয়েও ঠান্ডা আছে। সেই ঠান্ডা মেজাজেই সিদ্ধান্ত নিয়েছি আজ। এক্ষুনি তুই আর আমি বিয়ে করব। ইহসানের দৃঢ় কণ্ঠস্বর শুনে এবার সৃজা করুণ গলায় বলল, বোঝার চেষ্টা করো, কেউ মানবে না। মানামানির ব্যাপার নিয়ে ভাবছি না আমি। তোর ভাবতেও হবে না। 2 মিনিট সময় দিলাম, ধীরে সুস্থে বজ্জানা। নয়তো এবার তোকে আর তোর বোনকে নিয়ে কেউ যদি অপবাদ ছড়ায় বা আমার সামনে কেউ খুনও করে ফেলে, আমি ফিরেও তাকাবো না তোদের দিকে। কথাটা বেশ ধীর স্বরে আওড়ালো ইহসান। সৃজা অবাক চোখে চাইল, এরপর মাথা নিচু করে বসে রইল। তার জীবনটা আর 5টা মেয়ের মতো নয়। সে চায় না বিপর্যস্ত জীবনটা অন্যের ঘাড়ে সঁপে দিতে। শেখ বাড়ির ছেলে ইহসান, সবসময় শুনে এসেছে চালন বলন মেজাজ ঠাটবাট আলাদা ওদের। সেই শেখ বাড়ির ছেলে ওকে বিয়ে করলে কি পাবে? কিচ্ছু না। এমনকি শ্বশুর বাড়ির জামাই আদরটুকু পর্যন্ত না। যেচে পড়ে কেন অন্যের জীবন নষ্ট করবে সে? কিন্তু ইহসান এখন যেসব হুমকি দিচ্ছে আর ওর দিকে রক্তিম চাহনি দিচ্ছে, তাতে সৃজা সত্যিই বিভ্রান্ত হচ্ছে। বুঝতে পারছে না ওর কি করা উচিত। পাশ থেকে সবাই সৃজাকে বলছে রাজি হয়ে যেতে। সৃজার কাঁদতে ইচ্ছা করছে। ইহসান শেষবার ওর নির্লিপ্ততা দেখে তিরিক্ষি মেজাজে একটা চেয়ার ঠেলে ফেলে দিয়ে বলল, আমার মুরদ নেই এটাই বোঝাতে চাইছিস তুই সৃজা? এরকম কিছুই না। তাহলে মত দে, শেষবার বলছি। সৃজা ভাবার সময় পেল না। আশেপাশ থেকে সবাই ঘিরে ধরে ওকে বুঝাতে লাগলো। তাদের ভীষণ উৎসাহী দেখালো। অবশ্য উত্তেজিত হবেই, কারণ তাদের বন্ধুটির জীবনে অবশেষে কেউ একজন জায়গা করতে যাচ্ছে। সৃজা বাধ্য হলো মত দিতে। হ্যাঁ বলে সে চুপ করে বসে রইল ইহসানের পাশে। বিয়ের তোড়জোড় শুরু হলো। সাক্ষী হলো ইহসানের বন্ধুরা। অবাক বিষয়, কাজী অফিসে আলাদা করে কোথা থেকে হুজুর আনা হয়েছে বিয়ে পড়ানোর জন্য। কবুল পর্ব শেষ হলো বেশ নাটকীয়তার মাধ্যমে। এরপর কাজী রেজিস্ট্রি পেপার এগিয়ে দিলে সৃজা ঘাড় ঘুরিয়ে করুণ চোখে চাইল একবার ইহসানের দিকে। ইহসান গম্ভীর কণ্ঠে বলল, সই কর। সৃজা সময় নিয়ে কম্পিত হাতে নিজের নাম লিখল। এরপর একটানে ওর থেকে পেপারটা নিয়ে সই করল ইহসান। কয়েক ঘন্টার ব্যবধানে দুজন জড়িয়ে পড়ল বিয়ে নামক সবচেয়ে কঠিন এক সম্পর্কে। যে সম্পর্কটার ভবিষ্যৎ কেমন হবে জানে না সৃজা। ক্রন্দনরত মলিন মুখ, ফর্সাটে গায়ে 700 টাকা দামের খয়েরি সুতির সালোয়ার কামিজ, পায়ে 150 টাকার সস্তার স্যান্ডেল। চোখমুখ বিধ্বস্ত, যেন ঝড় বয়ে গেছে মেয়েটার উপর দিয়ে।
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সৃজা শেখ বাড়ির বসার ঘরে। ইহসানও তার পাশে দাঁড়ানো, মুখাবব গম্ভীর। দেখেই মনে হচ্ছে মেজাজ ভালো না, নিশ্চিত কোথাও কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে। কিন্তু এই মেয়েকে সাথে করে কেন বাড়িতে নিয়ে এসেছে ইহসান? তাহলে কি চাকর বাকরদের কথাই সত্যি? এই ছেলে বিয়ে করে এনেছে বাবার কথার অবাধ্য হয়ে? সালেহা বেগম বেজায় ভয় পেলেন, সেটা বুঝতে না দিয়ে প্রশ্ন করলেন, ও কেন তোমার সাথে আব্বা? বিয়ে করেছি, বউ আমারও। গমগমে কণ্ঠস্বরে বলে উঠল কথাটা। ইহসান শুনে সালেহা বেগম চমকে উঠলেন, কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আকস্মিক কথাটা শুনে তার মস্তিষ্ক শূন্য লাগছে। তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পুত্রবধূ তখনও থমকে চেয়ে আছে ইহসানের দিকে। শাশুড়ির অবস্থা দেখেই তাদের টনক নড়ল। বড় বউ স্মিতা উৎকণ্ঠিত হয়ে শাশুড়িকে ধরে বলল, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? সালেহা বেগম ডুকরে কেঁদে উঠে আতঙ্কিত গলায় বললেন, এটা কি করলো বড় বউ? এত বড় সর্বনাশ ঘটায় আইলো, কাউরে জানানোর প্রয়োজন মনে করলো না? ওর আব্বা শুনলে শেষ। কি অশান্তি করবো জানো তো? মেজ বউয়ের বাপরে কেমনে মুখ দেখাইবো? ইহসান এবার গিয়ে সালেহা বেগমকে দৃঢ় কণ্ঠে বলল, যাকে আমি চাই না, পছন্দ করি না, ভালোবাসি না, মনের বিরুদ্ধে গিয়ে তাকে সারা জীবনের জন্য নিজের জীবনে জড়ানোর মতো মহান নই আমি। তাছাড়া আমি আগেই বলে দিয়েছি, ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না, স্বপ্নেও না। এটা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, এখন দায়ভার তাদের। মেজ বউ মিতু ইহসানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আমার বোন কম সুন্দর? রাজকন্যার মতো দেখতেও। সবাই ওরে বিয়ে করার জন্য পাগল। সারা পাড়া মহল্লার লোকজন কত প্রস্তাব দিছে ওরে বাড়ির বউ করার জন্য। আম্মা দেয় নাই, শুধু তোমারে জামাই বানাইব দেইখা। তুমি তার এই প্রতিদান দিলা ভাইয়া, এই ফালতু মেয়ের জন্য? এহসানের চোয়াল শক্ত হয়ে এলো। জ্বলন্ত দৃষ্টিতে তাকালো মিতুর দিকে, হিসিয়ে বলল, আপনার পাড়া বেড়ানি বোনের জন্য সবাই পাগল হলেও আমি না। ওর সব কীর্তি আমার জানা আছে। আর একটা কথা, সৃজা আমার স্ত্রী, এ বাড়ির বউ। বুঝে শুনে কথা বলবেন, নয়তো আপনার সুন্দরী বোনের হিস্ট্রি দেয়ালে পোস্টার হিসেবে ছাপা হবে। আপনি কি এটা চান মেজ বউ? মিতুর আগে ফোঁসফোঁস করতে লাগলো, তবে বলতে পারলো না কিছুই। সৃজার দিকে বিষ নজরে তাকালো। এই মেয়ের জন্য আজ এতগুলো কথা শুনতে হলো ওর। যে জায়গাটা ওর বোন লিথু থাকার কথা, সেটা আজ এই কালনাগিনীর দখলে চলে গেল। এদিকে সৃজা ওদের বাঘ বিতণ্ডা দেখে সৃজা বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। ওর চোখের কোণে অপমানের অশ্রু। ইহসানের অন্য কাউকে বিয়ে করার কথা ছিল, অথচ সে সৃজাকে বিয়ে করেছে। সৃজার নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। সবাই নিশ্চয়ই ওকে দোষী ভাবছে। ইহসান সালেহা বেগমকে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো, বরণ টরণ না করা হলে বলেন, ঘরে যাব। সালেহা বেগম কিছুই বললেন না, নির্লিপ্ত হয়ে রইলেন। ইহসান যা বুঝার বুঝে নিল। এসে সৃজার হাত ধরে ওকে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, তোর পোড়া কপাল, শ্বশুরবাড়ির আদর জুটবে না। এ বাড়িতে সবার বউয়ের আদর আছে, ইহসানের বউয়ের নেই। কথাগুলো সবাই শুনতে পেল। মিতুর গা জ্বলে যাচ্ছে, সে মুখ ভেঙালো। বড় বউ ইসমি তখন শাশুড়িকে সামলাতে ব্যস্ত। সালেহা বেগম আঁচল চেপে কাঁদছেন। বাড়ির পুরুষেরা এখনো ফেরেনি, এর মধ্যে এই কাণ্ড। আজিজ শেখ বাড়ি ফিরে এসব দেখলে যে বড়সড় গন্ডগোল হবে, এটা ভেবে তিনি আটকে উঠছেন। ইহসানের ঘরটা মাঝারি আকারের, দেয়ালে স্যান্ডস্টোন রং করা, দুপাশের বড় বড় লম্বা শিকলা কাঠের জানালা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা সেট সবই পুরনো আমলের, তবে বেশ আভিজাত্য আছে। চকচক করছে সবকিছু, যেন আজই রং করা হয়েছে। বিছানার চাদরটা সাদা, তোষকটা পর্যন্ত নরম। সৃজা সবকিছু দেখে ঢোক গিলল। এই ঘরটা এখন তার, এই ঘরের মানুষটাও। কিন্তু সে অন্য কারো হবার কথা ছিল। অন্য কেউটাকে ইহসান পছন্দ করে না, ভালোবাসে না বলে বিয়ে করতে চায়নি। কিন্তু সৃজাকে এক প্রকার জোর করে বিয়ে করলো, তার মানে কি? প্রশ্নটা মনে আসতেই খট করে দরজা খোলার শব্দ হলো। ইহসান গোসল সেরে বেরিয়েছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে ঠাট্টা ভরা গলায় জিজ্ঞাসা করলো, কি বরণ করেনি বলে একা একা দুঃখ বিসর্জন দিচ্ছিলি নাকি? লাভ নেই, চোখ মুছে ফেল। আমাকে কেন বিয়ে করলে? ইহসান দাঁড়িয়ে পড়ল। কিছু সময় পর হেসে বলল, বিয়ে করতে না করতে এত জটিল প্রশ্ন মাথায় ঢুকে গেল, ভালো লক্ষণ। কথা এড়াচ্ছ কেন? উত্তর নেই তাই। বলে এগিয়ে এলো সৃজার দিকে। একটু চুপ থেকে বলল, তবে একটা কথা সত্যি, মেজ বউয়ের পাড়া বেড়ানি বোনের হাত থেকে বেঁচে গেলাম। ব্যবহার করলে? তাই মনে হচ্ছে। বাঁকা হাসি খেলে গেল ইহসানের খয়েরি রঙা ঠোঁটের কোণে। সে অবস্থায় সৃজার গালে যেখানে থাপ্পড় দিয়েছিল সেখানে আঙ্গুল ছুঁয়ে দিল। সৃজা ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠতে যেন সম্বিত ফিরল ইহসানের। হাত থেকে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে। সৃজা থমকে বসে রইল তখনও। নিচতলা থেকে কয়েকজন পুরুষের রাগী অথচ উচ্চ কণ্ঠস্বর ভেসে আসছিল দোতলায় অবস্থিত ইহসানের ঘরটায়।
মেলি গলাও শোনা যাচ্ছে। এরই মধ্যে সৃজার কানে এলো এহসানের উচ্চ রাগের কণ্ঠস্বর, কিন্তু কথাবার্তা বোঝা গেল না পরিষ্কারভাবে। ঝামেলাটা বেশ অনেকক্ষণ গড়ালো। ব্যাপারটা যে ওদের বিয়ে কেন্দ্রিক এটা সৃজা বুঝতে পারলো ঠিকই। ও উদ্বিগ্ন বোধ করছিল। এহসান কি সামলাতে পারবে একা এই ঝামেলা? ভাবনার মাঝে মারামারি শব্দ শোনা গেল একসময়। মনে হলো বেধড়ক মার খাচ্ছে কেউ। চিন্তিত অস্থির সৃজা বসে থাকতে পারছিল না ঘরে। বের হতে যাবে মনস্থির করতে এহসান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। সৃজা হতবাক হয়ে তাকিয়ে রইল। এরপর ছুটে গেল ওর কাছে। হাত কেটে গেছে এহসানের। সৃজার চোখ ঝিমঝিম করে উঠল রক্ত দেখে। এহসান সেটা দেখে ওকে দূরে সরিয়ে দিয়ে নিজে ড্রয়ার খুলে ব্যান্ডেজ বেঁধে নিল। এরপর সৃজাকে উদ্দেশ্য করে বলল, ঘর থেকে বেরোবি না। মারামারি করেছো? নিচে গন্ডগোলের আওয়াজ শুনলাম। নষ্ট দুনিয়ায় এখন থেকে রোজই শুনবি। আর আমায় নিয়ে বেশি ভাবিস না, ভাবলে ক্ষতি। নিজেকে নিয়ে ভাব, এতেই তোর মঙ্গল। বলতে বলতে সে বেরিয়ে গেল একটা চেয়ারে লাথি মেরে। এরপর বাইরে থেকে দরজা আটকে দিল। সৃজা থম মেরে বসে রইল। কেন বাইরে থেকে দরজা আটকে গেল? ওকে ঘর থেকে বের হতে নিষেধ করে গেল? লোকটার আচরণ এত রহস্যময় কেন? সৃজা বেশি কিছু ভাবতে পারল না। ভাবার ইচ্ছেও মরে গেছে। ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে আরাম দিতে সে মুখ গুজে দিল বালিশে। নরম তুলতুলে বালিশ, সেখান থেকে আসছে আতরের ঘ্রাণ। নিশ্চয়ই এহসান ব্যবহার করে। কিছুক্ষণ ওভাবে শুয়ে থেকে উঠল সৃজা। ঘরটা ঘুরে ফিরে দেখলো বইয়ের তাকে অসংখ্য বই দেখে বিস্মিত হলো। এহসান বইও পড়ে? বাহ! ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই থমকে গেল নিজের বেহাল অবস্থা দেখে। কি আশ্চর্য! ওর মনেই ছিল না ব্যাপারটা। আর এহসান একবার বলে উনি ওকে ফ্রেশ হবার কথা। বিরক্ত হয়ে তড়িঘড়ি করে বাথরুমে ঢুকতে গিয়ে মনে পড়ল সে নতুন বউ, সাথে করে সুতো পর্যন্ত নিয়ে আসেনি। গোসল সেরে পড়বে কি? অথচ এক্ষুনি শরীরটা না ভেজালে ঘিন ঘিন ভাবটা কাটবেই না। এহসান গেল কোথায়? কিছু বলে যায়নি কেন? সৃজার তো কাপড় দরকার। অবশ্য এরকমটা হবারই ছিল। লোকটা জিদের বসে এক কাপড়ে বিয়ে তো করে নিয়ে এসেছে। এরপর কি হবে তা ভাবেনি। করুণ দীর্ঘশ্বাস ফেললো সৃজা। হাত মুখ ধুয়ে বসে রইল। এহসান ফিরল রাত 10টায়। বইয়ের জন্য সে টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছিল। দরজা খুলে হাতের ব্যাগগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে দেখলো সৃজা বিছানায় ঘুমিয়ে আছে। বুকের উপর আধ পড়া একটা বই। বোঝাই যাচ্ছে মেয়েটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। সারাদিনের ধকলের পর এক মুঠো ভাতও জুটেনি মেয়েটার। ফর্সা মুখটা শুকিয়ে আছে। এহসানের পছন্দ হলো না ব্যাপারটা। তখন মেয়েটার জন্য কিছু খাবারের ব্যবস্থা আগে করা উচিত ছিল। অথচ ব্যাপারটা মাথায় আসেনি। সে নিজের উপর বিরক্ত হলো। তবে ডাকলো না সৃজাকে। হাতের ব্যাগপত্র রেখে ঝটপট একটা গোসল নিয়ে বেরিয়ে এলো। তারপর দ্রুত বেরিয়ে গেল ঘর ছেড়ে। ঠিক 10 মিনিটের মাথায় ভাত তরকারি নিয়ে ঘরে এসে উপস্থিত হলো। সেগুলো টেবিলে রেখে এরপর ধীরে সুস্থে সৃজাকে ডাকতে বসলো। এই সৃজা, ওঠ। ঘুমের মধ্যে কেউ ডাকলে বরাবরই বিরক্ত হয় সৃজা। কপাল কুঁচকে নিজের বিরক্তি প্রকাশ করে। এবারেও তাই হলো। ঘুমের ঘরে থেকেই বলল, বিরক্ত করিস না তো। এবারেও তাই হলো। ঘুমের ঘরে থেকেই বলল। বলেই বিড়বিড় করে অন্য পাশ ঘুরে ঘুমে তলিয়ে গেল মেয়েটা। এদিকে তুই তোকারি শুনে চোখ কপালে উঠে গেল এহসানের। ছোটদের এ ধরনের বেয়াদবি একদমই নিতে পারে না সে। রেগে সৃজার মুখে কষিয়ে চর বসাতে ইচ্ছে হলো ওর, কিন্তু বউ বলে ইচ্ছেটা দমন করলো। হয়তো নারী নির্যাতনের কেস খেতে তার পুরুষত্বে লাগবে। নারী হলো ফুল, তাকে আদর যত্নে রাখতে হয়, নাটক করে হলেও। কপালে 2 আঙ্গুল চেপে বহু কষ্টে নিজের রাগকে সামলে নিল এহসান। এরপর গায়ে হাত দিয়ে ঠেললো ঘুম ভাঙাতে, কিন্তু কাজ হলো না। সৃজা গভীর ঘুমে ডুবে যেতে লাগলো বারবার। রাগে তখন লুচির ন্যায় ফুলছে এহসান। ধৈর্যহারা হয়ে সে সৃজার কানের কাছে গিয়ে বলল, এক্ষুনি না উঠলে তোর সাথে বাসর করে ফেলবো। সৃজা ধরফড়িয়ে উঠে বসলো। মুখ দিয়ে আপনা আপনি ভীতু কণ্ঠে প্রশ্ন বেরিয়ে এলো, কে? এহসান হেডবোর্ডে মাথা দিয়ে বসে আছে। সৃজা পেছনে চেয়ে ওকে দেখেনি এখনো। রেগে কটমট করে বলল এহসান, তোর পতিদেব। তুমি? আর কাকে আশা করিস? ভয় দেখাচ্ছিলে কেন এতক্ষণ? তোর মরার ঘুম আমার সহ্য হচ্ছিল না, তাই সাধে পড়ে ভয় দেখিয়েছি। তেরা বাঁকা কথাবার্তা ফুসফুস করছে এহসান। সৃজা বেশ বুঝলো রেগে আছে লোকটা, তাই প্রশ্ন বাড়ালো না, নিজেই চুপ করে গেল। এহসান তা দেখে শান্ত হলো। সৃজা বসা থেকে উঠলো বাথরুমে যাওয়ার জন্য। এহসান ডেকে বলল, এখন হাত মুখ ধুয়ে আয়, খেয়ে এরপর গোসল সেরে নিবি। আমি তোর জামা এনেছি। সৃজা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। এত অদ্ভুত লোকটা। ফ্রেশ হয়ে এসে বেরোতেই দেখলো এহসান গামছা নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে চিন্তিত কিছুটা। ওকে দেখে গামছাটা এগিয়ে দিয়ে বলল, শোন, কিছু কথা আছে। বলো। এহসান কিছুক্ষণ সময় নিয়ে কথা গুছিয়ে এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমার পিতামশাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। বাড়িতে রেড অ্যালার্ট জারি করেছে আমার ওপর। আজ থেকে এ বাড়িতে আমার খাওয়া বন্ধ। এমনকি যে আমাকে খাতির করবে তারও খাওয়া বন্ধ। এই বন্ধাবন্ধির চক্করে পড়ে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক,
অন্ন বন্ধ করে দেওয়ার মেনুতে শুধু ডিম আর ডালের ব্যবস্থা করতে পেরেছি। আজ চালিয়ে নিয়ে কোনো মতে কাল ভালো কিছুর ব্যবস্থা করব। তবে ডিমটা কিন্তু আমি ভেজেছি, আর ডালটা দারোয়ান চাচার থেকে নিয়েছি। সে ডালখোর, 12 মাস ডাল খায়। বলতে তো ভুলে গেছি, তোর ডিমে কিন্তু কাঁচামরিচ আছে। পেঁয়াজ খাস তুই? সৃজার মনে বহু প্রশ্ন উকি দিল, সে চেপে গেল, পাছে না রেগে যায় আবার। সে ছোট্ট শ্বাস ফেলে বলল, না। এহসান ওর দিকে তাকিয়েছিল, এবার স্বস্তি পেল। গ্রেট, কখনো খাবিও না, আমি পছন্দ করি না। এহসান খাবারের প্লেট নিয়ে এলে সৃজা দেখল শুধু একটা প্লেটেই ভাত, ডিমটা অবশ্য আধ পোড়া, আর বাটিতে ডাল। ইতস্তত করলো সৃজা। তুমি খাবে না? তুই খাওয়ার পরে। কেন? না না, একসাথে খাবো, চলো। দৃঢ় শোনালো কথাটা। এহসান একটুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, প্লেট সংকট, তুই খা, আমি খেয়ে নেব। সৃজাকে এক প্রকার ধমকে প্লেটে হাতে ধরিয়ে দিল এহসান। মেয়েটাও বাধ্য হয়ে নিল। এহসান ওর দোনামোনা বুঝলো ঠিকই। সৃজা কয়েক লোকমা নিজে খেয়ে এরপর দ্বিধাবোধ নিয়ে এসে এহসানকে বলল, তোমার তো হাত কাটা, খেতে গেলে জ্বলবে, আমি খাইয়ে দিই। বলেই উত্তরের অপেক্ষা না করেই ভাত তুলে ধরল মুখের সামনে। এহসান কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে এরপর বিনা বাক্যে ভাতটুকু মুখে নিল। ভালোই লাগলো ওর, হয়তো বইয়ের হাতে খাচ্ছে বলে এক্সট্রা স্বাদ পাচ্ছে। খাওয়ার পর্ব শেষে সৃজা ঠোঁট টিপে হাসি আটকে বলল, ডিম ভাজায় পরের বার লবণ দিও, এখন ডাল দিয়ে মেখেছি তাই বোঝা যাচ্ছে না। এহসান হতভম্ব চোখে এক বাচ্চে এরপর চাটি মারল ওর মাথায়। আগে বলবি না? আমি তো প্রথমবার করলাম। পরের বার মনে রেখো। আর না, নিজের হাতের অখাদ্য খেয়ে অকালে বউকে বিধবা করতে চাই না। লোকে আমার কলিদারি স্কিল নিয়ে ঠাট্টা করবে। ওর বলার ভঙ্গি দেখে সৃজার হাসি পেল, হেসেও ফেলল। এহসানের রাগ হলো, তা দেখে চিবিয়ে চিবিয়ে বলল, আর বউকে আদর না করে মরতেও চাই না। পৌরুষ বোধ নিয়ে হেলাফেলা সহ্য হবে না আমার। এহসানের মুখে এমন একটা কথা শুনে সৃজার মুখের হাসি গায়েব হয়ে গেল। রক্তিম হয়ে উঠল নাক গাল, শরীর শিরশির করে উঠল, বুকের ভেতর অন্যরকম লাগলো। আড়ষ্টতা এসে ভর করলো আচমকায়। ওড়না মুঠোয় নিয়ে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে চুপচাপ। এদিকে কথাটা বলে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে এহসান। সে তো এমন কিছু বলতে চায়নি, যদিও সে পুরুষ মানুষ, হালাল বইয়ের থেকে কতক্ষণ দূরে সরিয়ে রাখতে পারবে জানা নেই। তবু আপাতত দূরত্ব গোছানোর মতো তেমন কোনো ইন্টেনশনও নেই। সৃজা কি ওকে খারাপ ভাবলো? এহসানের মুখটা পাংশুটে বর্ণ ধারণ করলো। পরিস্থিতি স্বাভাবিক করতে সৃজাকে বলল, রাত বাড়ছে, গোসলটা সেরে নে। ব্যাগে জামা কাপড় আছে, যেটা পছন্দ পরে নে। সৃজা যেন অনুমতির অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। পা বাড়াতে এহসান পেছন থেকে ডেকে ধীরস্বরে বলল, সাইজে কম বেশ হতে পারে, আপাতত বানিয়ে পরের বার কেনাকাটা করতে গেলে সাইজ বলে দিস। সৃজা শুধু চাইছিল এহসানের দৃষ্টির আড়াল হতে, তাই কোনো মতে মাথা নেড়ে জামা কাপড় নিয়ে চলে গেল বাথরুমে। ওর যাওয়ার পানে তাকিয়ে ভাবল এহসান। তার এই ছন্দহীন জীবনটাতে সৃজার আগমন সবচেয়ে চমকপ্রদ বিষয়। বহু আগে থেকে মনের দিক থেকে এই মেয়ের পানি প্রার্থী সে, কিন্তু জীবনসঙ্গী হিসেবে পেয়ে যাবে এটা ভাবেনি। তাই ব্যাপারটা চমকপ্রদই বটে। কিন্তু সৃজা ওর কাছে ভালো থাকবে তো? যদিও সে প্রাণপণ চেষ্টা করবে, সব ঝামেলা সামলে নেবে, তবুও যদি কোনো ফাঁকফোকর থেকে যায়, যদি তৃতীয় পক্ষ সুযোগ নিতে চলে আসে, সৃজাকে যদি সে প্রোটেক্ট করতে না পারে, নিজের করে বেঁধে রাখতে না পারে, তাহলে তো সে নিজের কাছে ছোট হবে, হেরে যাবে। আর নিজেকে কাপুরুষ সে ভাবতে পারবে না। এর থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে সে ভালোবাসবে। তবে যেটাই হোক না কেন, সৃজাকে পেয়ে বহুকাল পর তার মরচে পড়া বক্ষ শীতল হয়েছে। সন্ধ্যায় জন্মদাতার সাথে হওয়া ঝামেলা আর বাকবিতণ্ডা থেকে এসে বুঝে গেছে বিয়েটা নিয়ে কোনো না কোনো ঘট পাকাবে। সামনাসামনি কিছু না ভাবলেও আড়ালে ঠিকই কলকাঠি নাড়বেন। আসলে নিজের রক্তের মানুষগুলোকে শিরায় শিরায় চেনা আছে এহসানের। স্বার্থে আঘাত পড়লে বা তাদের অবাধ্য হলে যে কোনো জঘন্য কাজ তারা বিনা দ্বিধায় করে ফেলে। আপন পর মানে না। বাইরের দুনিয়ার মানুষ ভাবে শেখ বাড়ি হলো শান্তি আর পুণ্যের ঘর, অথচ চৌকাঠের ভেতরে থাকা মানুষগুলোই জানে বাড়িটা কতটা ছন্দহীন, কতটা নির্মম এ বাড়ির প্রত্যেকটা মানুষের জীবনের ইতিহাস। এহসানের মস্তিষ্কটা হাজারো চিন্তায় বিভ্রান্ত হলো। বুকের ভেতর অদৃশ্য হাঁসফাঁসের অনুভূতিতে আচমকায় শক্তপোক্ত বলিষ্ঠ শরীরটাতে কোনো বল পাচ্ছিল না সে। এহসানের অবসন্ন দেহটা বিছানায় এলিয়ে দিল, আর তখনই মেরুদণ্ডে চিনচিনে ব্যথাটা হলো। ঔষধের প্রভাবে সময় নিয়ে ব্যথাটা কমলো। সৃজা গোসল সেরে বেরিয়ে দেখলো এহসান ঘুমিয়ে পড়েছে, মাথার নিচে দুটো বালিশ দেওয়া, ঘাড়টা একপাশে কাত হয়ে আছে, ঘাড় ব্যথা হতে বাধ্য। সৃজা একবার ভাবলো ডাকবে কিনা,
পরক্ষণে মন না বলল। সারাদিনের ধকলের পরে অস্থির লোক আবার মারামারিও করেছে, শরীর নিশ্চয়ই অবসাদগ্রস্ত। সৃজার মায়া হলো, মন বলল এখন ডেকে ঘুম ভাঙানো উচিত হবে না, তাই নিজেই দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে বালিশ ঠিক করে দেবে বলে ভাবলো। কিন্তু একজন শক্ত সমর্থ পুরুষ মানুষকে ঘুমন্ত অবস্থায় এক চুল পরিমাণ নাড়ানো যে অসম্ভব ব্যাপার সেটা ভাবেনি। দিকে কোথা থেকে আসা পানির ছিটে ফোটা বরফ ঠান্ডা কোমল হাতের স্পর্শ আর খুব কাছে থেকে পাওয়া এক ধরনের মিষ্টি সুবাস নাসারন্ধ্রে ধাক্কা দিতেই শটান চোখ খুলে গেল এহসানের। কয়েক পল তাকিয়ে থাকার পর যেন মস্তিষ্ক সচল হলো তার। সৃজাকে মুখের উপর ঝুঁকে থাকতে দেখে বিস্মিত হয়ে গেল। নড়ে চড়ে উঠে তীক্ষ্ণ স্বরে বলল। কি সমস্যা? সৃজার বুকটা লাফিয়ে উঠল, তৎক্ষণাৎ দূরে সরে গেল, আমতা আমতা করে বলল। বেকায়দায় দুটো বালিশে ঘুমিয়েছো, ঘাড় বাঁকা হয়েছিল, তাই ঠিক করতে চেয়েছিলাম। আমাকে ডাকলেই হতো। কাঁচা ঘুম থেকে ডেকে তোলা ঠিক নয়। সৃজার মুখটা স্নিগ্ধতায় ভরা, ভেজা চুলের পানি টপটপ করে গড়িয়ে পড়ছে। মেয়েটা আলতো হাতে চুলগুলো সামলাচ্ছে, ভালো লাগছে দেখতে। তবে ইহসান বেশিক্ষণ তাকালো না, চোখ ঘুরিয়ে একপাশে কাত হয়ে শুতে শুতে প্রসঙ্গ বদলালো। আলোটা নিভিয়ে দে। সৃজা আলো নিভিয়ে দিতেই বাইরে থেকে আসা আধো সোনালি আলো ঘরে কুচি বিছিয়ে ছড়িয়ে পড়ল। অন্ধকার আর পুরোপুরি হলো না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সৃজার কানে এলো ইহসানের কণ্ঠস্বর। রাত অনেক হয়েছে, শুয়ে পড়। কোথায় শোবো? ইহসান চোখ পাকিয়ে তাকালো, এরপর একপাশে সরে গিয়ে বিছানার অন্য পাশটা খালি করে দিল। মাথাটা একটু উঁচিয়ে রেখে বিরক্তি নিয়ে বলল। সিনেমা না এটা, না তুই হিরোইন আমি হিরো। থাপ্পড় আরেকটা গালে পড়ার আগে বুঝে নে তোর জায়গাটা কোথায়। সৃজা আর কথা বাড়ালো না। একরাশ লজ্জা, ভয় আর সিডোরের গতিতে চলা হৃদস্পন্দন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ইহসানের পাশে ফাঁকা অংশটাতে। এরপর একে একে কেটে গেল অনেকটা ক্ষণ। ঘড়ির কাঁটা জানান দিল সময় এখন মধ্যরাত। সৃজার হাঁসফাঁস লাগছে, কিছুতেই চোখের পাতা এক হচ্ছে না। ছোট বোনটার কথা মনে হচ্ছে। এলিজা এখন কি করছে, ঘুমাচ্ছে নাকি পড়ছে? সামনে এইচএসসি পরীক্ষা, মেয়েটার এখন টেস্ট চলছে। ওর তো আবার রাত জেগে পড়ার অভ্যাস। কিছু কি খেয়েছে? সৃজাকে কি মিস করছে? এসব ভেবে সৃজার ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যেতে। ছোট বোনটাকে ছাড়া কখনো ঘুমিয়েছে সে? কভু না। কি থেকে কি হয়ে গেল একটা দিনের ব্যবধানে। সৃজা কি গতরাতেও ভেবেছিল চিরকাল যাকে নিজের বড় ভাইয়ের চোখে দেখে এসেছে আজ তার বউ হয়ে নিজের বাবা, বোন, ফুপিটাকে ছেড়ে চলে আসবে? কখনো ভাবেনি, অথচ পরিস্থিতি বাধ্য করেছে। আধারে সৃজার চোখ জলে ভরে উঠল, নাক টানল অনবরত। আচমকা টের পেল কেউ ওকে টেনে নিচ্ছে বিছানার অন্য পাশে। সৃজা ভোরকে কিছু বলতে যাবে তার আগে নিজের পাশের পুরুষের বুকে আবিষ্কার করলো। পুরুষালী কণ্ঠটা ধীরে ধীরে নেমে এলো ওর কানের কাছে, নিম্ন স্বরে বলল। ঘুম আসছে না? এলিজের কথা মনে পড়ছে? ইহসানের গলায় আহ্লাদ খুঁজে পেয়ে সৃজা এবার ফুপিয়ে উঠল এক প্রকার। ওকে ছাড়া থাকতে কষ্ট হবে। ইহসান ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল। কাঁদে না। আমি ওকে মিস করছি, বুঝতে পারছো তুমি? পারছি, ওকে নিয়ে ভাবিস না, ভালো আছে। ফেরার সময় দেখে এসেছি। সৃজা মুখ তুলে চাইলো ইহসানের দিকে, ক্ষোভ নিয়ে বলল। আমায় বলনি তো? কারণ তুই কাঁদুনি। ও তোর মতো না, যথেষ্ট স্ট্রং। এক্সাম আছে পরশু, পড়ছে। আমি তো আসতে বলেছিলাম, রাজি হলো না। বললো এক্সামের প্যারা শেষ হলে দেখা যাবে। তাছাড়া তোর ফুপুকে বলে এসেছি, খেয়াল রাখবে। আর বাবা ওষুধ দিয়েছে ঠিকঠাক? নিজ হাতে খাইয়ে এলাম, চিন্তা করিস না, সব ঠিক আছে, সবাই ঠিক আছে। সৃজা একটু শান্তি পেল যেন। ইহসান এবার ওর মনোযোগ ঘোরাতে বলল। মাঝে মধ্যে মনে হয় এলিজ না, তুই বাচ্চা। এলিজের মতো হ। মাত্রাতিরিক্ত টান ওর প্রতি কমা একটু। আশেপাশের কাউকে ওখান থেকে কিছু টান বিলিয়ে দিলে বেশি ক্ষতি তো হবে না। ছোট থেকে ওকে বড় করেছি আমি। ও আমার বোন কম, মেয়ে বেশি। তুমি কিভাবে এসব বলছো? আচ্ছা আর বলবো না, ঘুমা। আসছে না। কি করলে আসবে? এলিজাকে সঙ্গে নিয়ে ঘুমালে। ইহসানের বুকে সূক্ষ্ম চিনচিনে ব্যথা গ্রাস করে, কিছুটা রাগও হয়। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে, কিন্তু মুখে বলে। এখন তো সম্ভব হচ্ছে না, যখন সম্ভব হবে তখন এনে দেবো ওকে। এখন চোখ দুটো বন্ধ করে নিজেও ঘুমা, আমাকেও ঘুমোতে দে, দয়া কর। সৃজার অভিমানে গাল ভারী হলো। ইহসানের বুক থেকে ছাড়া পেতে চাইলো, কিন্তু ছাড় পেল না। উল্টো শক্ত দুটো হাত ওকে আরো জাপটে ধরলো। সৃজার দম বন্ধ হয়ে যাচ্ছিল। একটুখানি মুক্ত হয়ে অক্সিজেন নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করতে ইহসান ধমক দিয়ে বলল। চুপ করে ঘুমা, আর জ্বালাস না। শ্বাস নেব। ইহসান একটু আলগা করলো হাতের বাঁধন, তবে ছাড়লো না। সৃজা এতক্ষণে একটু স্বস্তি পেল। বুক ভরে শ্বাস নিয়ে সে হতাশ গলায় শুধালো। ছাড়বে না? ছাড়ার জন্য তো ধরিনি। সকালে ইহসানের ঘুম ভাঙলো দরজার ঠক ঠক শব্দ শুনে। কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। ইহসান বিরক্ত হলো।
চোখ বন্ধ অবস্থায় আসছি বলার পর দরজায় হতে থাকা শব্দটি থেমে গেল। ঘুম ভরা চোখ দুটো খুলতে বেশ কষ্ট হলো ইহসানের। মুখ কুচকে বিরক্তি নিয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে খেয়াল হলো কেউ তাকে জড়িয়ে ধরে আছে। ইহসান ঘাড় ফিরিয়ে তাকাতেই সাদা রঙের জামা পরে গুটিসুটি হয়ে থাকা ঘুমন্ত সৃজার উপর নজর আটকে গেল। মেয়েটার কোমল ফর্সা হাত দুটো ওর টি শার্ট মুঠো করে ধরে রেখেছে। ফোলা ফোলা চেহারা মেয়েটার। রাতে কান্নাকাটি করায় রক্তিম ভাবটা এখনো যায়নি। এহসান 2 সেকেন্ড থমকে রইল। বুকের ভিতর ডিপ ডিপ শব্দ হচ্ছে, ভীষণ আন্দোলিত হচ্ছে হৃৎপিণ্ডটা, যেন এখনই বেরিয়ে আসবে। তৃষিত হয়ে উঠল রুক্ষ ঠোঁট দুটো। আলতো করে ছুঁয়ে দিতে চাইল সৃজার ওষ্ঠাধর, কিন্তু না, এটা করা যাবে না। এহসান বুকে হাত দিয়ে চোখ সরিয়ে ধ্যান ভঙ্গের চেষ্টা করলো, সফল হলো তাতে। মেয়েটার ঘুম যাতে না ভাঙে সেজন্য খুব সাবধানে আস্তে ধীরে নিজেকে মুঠো থেকে ছাড়িয়ে শব্দহীন উঠে পড়ল। এরপর স্যান্ডেল পায়ে দিয়ে দরজা খুলতেই বাইরে ইসমিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এহসান বিস্মিত হলো। গত রাতে ওর উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও ইসমি ওর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এত সাহস পেল কোথায় এই ভীতু মেরুদণ্ডহীন নারীটি? সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এখানে কেন? আমার ডাকে নতুন বুকে নিচে যেতে বলছে। এহসানের ভ্রু কুচকে গেল কথাটা শুনে। দপ করে জ্বলে উঠল যেন শরীরের প্রতিটা কোষ। তবে নিজের ভেতরের ফেটে পড়া ভাবটা যথাসম্ভব আয়ত্তে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আজিজ শেখ জানে না। কলিজাটা এত বড় হয়ে গেল আপনার শাশুড়ির? তার কি স্বামীর হাতে অত্যাচারিত হতে তার ভালো লাগে? সবাই তো বেরিয়ে গেছে, আব্বা আপনার ভাইরা, এই জন্যই আম্মা ডাকি ওরে, নয়তো আমার সাহস হয় আব্বার কথা অমান্য করার। সৃজা ঘুমাচ্ছে, ও যাবে না। নতুন বউ এক ঘরে তো রাখা যায় না। ও না জানি কি ভাবছে আমাদের। বেচারি তো হয়তো লজ্জা কিছু বলবেও না, কিন্তু মনে মনে ঠিকই খারাপ ভাববে। এ বাড়িতে ভালো মানুষটাকে? ইসমি ওর কথা শুনতে পেল না, তবে ওর কঠোর অভিব্যক্তি পরখ করে অনুরোধের স্বরেই বলল, আম্মা অনেক কান্নাকাটিও করছে, নতুন বউকে নিয়ে যাই, ডেকে দিন। এহসান বিরক্ত হলেও আর না করলো না। আসলেই তো একই বাড়িতে যখন থাকতে হবে কতদিন সৃজাকে এক ঘরে করে রাখবে? এভাবে রাখা যায় নাকি? ন্যূনতম ছাড় না দিলে মেয়েটা তো হাঁপিয়ে যাবে, বিরক্ত হবে। তখন যদি ওর থেকে মুক্তি চায়, না না, এতটা রেস্ট্রিকশন সে দেবে না যাতে সৃজা ওর প্রতি অসন্তুষ্ট হয়। তাছাড়া আজিজ শেখের কথা এহসান কেন মানবে? ভয় পায় না সে লোকটাকে, কখনোই না। এহসান সে নিজের মন মর্জির রাজা। এহসান সৃজাকে ডেকে তুলে দিল। সৃজা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে যখন শুনলো সালেহা বেগম ওকে ডাকছেন, মেয়েটা বেশ আড়ষ্ট বোধ করলো। এহসান সেটা বুঝে ওকে স্বাভাবিক থাকতে বলল। কারো অতিরিক্ত কথা যেন কানে না নেয় সেটাও বলে দিল। ইসমি এসে অপেক্ষা করছিল। সৃজা আর এহসানকে দেখে, ওদের বোঝাপড়া দেখে ওর খুব প্রশান্তি লাগলো। যাক, এবারের কোনো একটা পুরুষ তো একটা মেয়েকে কিভাবে আগলে রাখতে হয় তা জানে। এহসান সৃজাকে ইসমির সাথে যেতে দিয়ে ইসমিকে আড়ালে সতর্ক করলো, আপনার শাশুড়িকে সাবধান করে দিয়েন, ওকে যাতে কোনো উল্টাপাল্টা কথা না বলা হয়। খবর করে ছাড়বো তাহলে। ইসমি আশ্বস্ত করলো ওকে। এরপর সৃজার হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে এলো। যেতে যেতে বলল, আমি ইসমি, বাড়ির বড় বউ। আমাকে ভাবিও ডাকতে পারো, আবার নাম ধরেও। নাম ধরে মানে? আমার স্বামী আর ইহসান ভাই যমজ। কে ছোট কে বড় সেটার অবশ্য সত্যতা নেই, তুমি জানতে না? সৃজা পথিমধ্যে দাঁড়িয়ে পড়ল হতবাক হয়ে। মানে কি? সে তো জানতো এহসান এবাড়ির ছোট ছেলে, অথচ সেটা ভুল। এহসান এবাড়ির আরেক বড় সন্তান, আবার যমজ ভাইও আছে। এহসান এসব বলেইনি কখনো। কেন বলেনি? এটা তো লুকানোর মতো কোনো বিষয় না। সৃজার ভ্রু কুচকে গেল। নিজেকে স্বাভাবিক রেখে সে হাসার প্রচেষ্টা করে বলল, আমি জানতাম সে ছোট। ওরা 4 ভাই 1 বোন, এটা জানতে তো। সৃজা বিস্মিত হয়ে আবারও ঘাড় নাড়িয়ে না বোধক উত্তর দিল। ইসমি হেসে বলল, কয় বছরের পরিচয় তোমাদের? মায়ের ছাত্র ছিল তো, সেই হিসেবে বহু বছর। ইসমি আর কিছু বলল না এ ব্যাপারে। এহসান এগুলো সৃজাকে বলেনি, হয়তো প্রয়োজন মনে করেনি, কারণ সে তো কাউকে নিজের কাছের মানুষ বলে মনেই করে না। অবশ্য এ ধরনের বাবা ভাই থাকলে কেউই পরিচয় দিতে চাইবে না। সৃজা ইসমিকে লক্ষ্য করলো। দারুণ সুন্দরী, ফর্সা গায়ে নীল শাড়িটা বেশ লাগছে, অথচ মেয়েটার চোখে মুখে কেমন বিষাদের ছাপ। সৃজা লক্ষ্য করলো ইসমির ডান গাল লালচে হয়ে আছে, স্পষ্ট চরের দাগ। কেউ কি মারলো? জিজ্ঞাসা করবে কি, কিন্তু যদি ইসমি বিব্রত হয়, লজ্জা পায়। সৃজা কৌতূহল দমিয়ে রাখলো। নতুন বউ হয়ে ইসমিকে বিব্রত করতে চায় না বলেই কিছু জিজ্ঞাসা করলো না। আস্তে ধীরে শুধালো, আমি তোমাকে ভাবি ডাকি? বয়সে তুমি আমার বড়। ইসমি ভাবনায় ডুবেছিল। সৃজার কথা শুনে ঘোরটা কাটলো ওর। এরপর মৃদুভাবে মাথা নেড়ে সায় জানালো ওর কথায়। এ বাড়িতে কেউ তাকে সম্মান করে না। মেজে বউ মিতু পর্যন্ত ওকে নাম ধরে ডাকে। এগুলো জানলে কি সৃজা হাসবে? ওকে তুচ্ছ নজরে দেখবে? মনে হয় না। ইসমি এবার নত কণ্ঠে বলে, গতদিন তোমাদের বিয়ে নিয়ে বাড়িতে একটু ঝামেলা হয়েছিল, কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, জানতাম এমন ঝামেলা হবে।
কথা বলতে বলতে তারা সালেহা বেগমের ঘরের সামনে এসে পৌঁছে গেল। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। ইসমি টোকা দিতে ভেতর থেকে সালেহা বেগমের গলা শোনা গেল, আসো। ইসমির পেছন পেছন ঢুকলো সৃজা, মাথাটা ভদ্রভাবে নোয়ানো। নম্র কণ্ঠে সালাম বিনিময় করলো। সালেহা বেগম উত্তর দিলেন সালামের, তবে এর বাইরে কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন। সৃজা বিস্ময় নিয়ে ইসমিকে শুধালো, চলে গেল কেন? বসো, আসবে। ইসমি ভরসা দিল। সৃজা চুপচাপ খাটে বসে রইল। মিনিট 10 পর সালেহা বেগম হাতে একটা বন্ধ বাক্স নিয়ে ভেতরে ঢুকলেন, সেটা বিছানার উপর রাখলেন। সৃজা কিছুই বুঝলো না, ওর বেশ অস্বস্তি হচ্ছে। সালেহা বেগম এবার ওর হাতে সেই বাক্সটা দিয়ে বলতে লাগলেন, তুমি এখন এ বাড়ির বউ, কেউ না মানলেও। তাই এ বাড়ির জিনিসপত্রের উপর তোমার অধিকার আছে। এটাতে গয়নাকাটি আছে, সবগুলোই তোমার, নিয়ে যাও। সৃজা অপ্রত্যাশিত কায়দায় চোখ তুলে তাকালো, অবাক স্বরে বলল, আমার? হ, বড় বউয়ের এইগুলো ওরে দিয়া দিছি, বাদবাকি যা আছে সব তোমার। সৃজা একবার ইসমির দিকে তাকিয়ে আবার সালেহা বেগমের দিকে ফিরল, জড়তা নিয়ে ইতস্তত করে বলল, কিন্তু আমি এসব দিয়ে কি করব? আমার এসব লাগবে না, আপনি রেখে দিন। আমার দায়িত্ব ছিল এগুলো যথাযথ মানুষের নিকট পৌঁছে দেওয়ানের। আজ দিছি, এখন তুমি এসব কি করবা না করবা সেটা তোমার বিষয়। আমারে আর জড়ায়ও না বাপু, যাও এখন। সৃজা বলার মতো কিছু খুঁজে পেল না। ছোট্ট শ্বাস ফেলে উঠে চলে আসতে নেবে, সেই সময় সালেহা বেগম ওর হাত ধরে আটকালেন। সৃজা ফিরে দেখলো সালেহা বেগম কাঁদছেন, তবে কান্নার কোনো শব্দ হচ্ছে না। তিনি ওকে বসতে বললেন চোখের ইশারায়। সৃজা বসতে তিনি এই ভেজা চোখ মুছে নাক টেনে নিলেন। এরপর আবেগপ্রবণ গলায় বলতে লাগলেন, বাড়ির বউ তুমি, আমাকে ইউসানের বউ। সে মাথা গরম পোলা, কখন কি করে ঠিক নাই। এই যে মেজ বউয়ের ছোট বোনের লগে ওর বিয়ার ঠিক হয়েছে, অথচ সে কারো কর্তৃত্ব মানব না বইলা নিজের মর্জি মতো তোমার বিয়া করলো। তোমার শ্বশুরও এমন, তার কথার বাইরে গেলে দুই চোখের দাম দেয় না, বাড়ি থেকে বাইর কইরা দেয়। কিন্তু ইহসানের বাড়ি থেকে বাইর করতেও সে পারবো না, বাড়িটা হ্যার একলার না, ওগো দুই ভাইয়েরও এতে হক আছে। সৃজা হতবিহ্বল হয়ে গেল। আর শাশুড়ির এই কথা শুনে ইসমি ভড়কে গেল। নতুন বউকে কি এখন এসব কথা বলার সময়? সালেহা বেগমের কি আক্কেল জ্ঞান লোপ পেয়েছে? ইহসান শুনলে রেগে যাবে। সে তড়িঘড়ি করে বলল, ইহসান ভাইয়া ডাকে, ওরে নিয়ে যাই আম্মা। বলে সৃজার হাত ধরে টেনে ওকে নিয়ে বেরিয়ে গেল। সৃজা বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু ইসমি ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে আলতো হাসি টানার চেষ্টা করে বলল, রান্নাঘরে কাজ আছে, আমি যাচ্ছি, তুমি ঘরে চলে যাও। সৃজা মাথা ভর্তি প্রশ্ন নিয়ে ঘরে এসে এহসানকে দেখলো সে ফোনে কারোর সাথে রেগে কথা বলছে। ধমকাধমকি আর গালাগালিও করলো কিছুক্ষণ ফোনের অপর পাশের ব্যক্তিকে। সৃজা গয়নার বাক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে এসে বিছানায় বসে বসে এহসানের গালাগালি শুনতে লাগলো। কান ঝালাপালা হতে লাগলো। লোকটা এত গালি জানে, অথচ মুখ দেখে বোঝাই যায় না। সৃজা দীর্ঘশ্বাস ফেললো। ইহসান কথা বলা শেষ করলো আরো মিনিট খানেক পর। এরপর মেজাজ খারাপ করে পানির বোতলে ছিপি খুলতে খুলতে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি জন্য ডেকেছিলে? গয়না দিতে। এহসান এক পলক তাকিয়ে দেখলো বাক্সটা, কিছু বলল না। পানি খেতে উদ্যত হলো। তোমার যমজ ভাই আছে, কথাটা কোনোদিন বলনি তো? এহসান মুখ লাগিয়ে পানি খাচ্ছিল। সৃজার কথা শুনে হকচকিয়ে এগিয়ে কেসে উঠল সে। ফলাফল হিসেবে মুখ থেকে পানি পড়ে পরনের গেঞ্জি ভিজে গেল। সৃজা বিছানা থেকে নেমে এসে সামলালো ওকে, গামছা দিয়ে মুখ মুছে দিল। এহসান ধাতস্থ হবার পর সে সৃজার কোমর টেনে কাছে এনে বলল, যমজটাকে ভাই বলে মনে করি না, তাই বলিনি। এহসানের হাত সৃজার কোমরে। মেয়েটা অস্বস্তিতে মিইয়ে গেল। ছোটার জন্য ছটফট করলো, কিন্তু লাভ হলো না। ছোট গলায় বলল, তোমার 4 ভাই 1 বোন, এটাও জানতাম না। এহসান চোখ বন্ধ করলো। দুহাতের তালু মুষ্টিবদ্ধ হয়ে এলো। এসব কথা সৃজাকে কে বলেছে? নিশ্চয়ই সালেহা বেগম। কি দরকার ছিল ওকে এসব বলার? মহিলার মুখটা বেশিই চলে, এজন্যে রাগ হয় এহসানের। রাগে ক্ষোভে ফেটে পড়ছিল সে, কিন্তু সামলে নিল নিজেকে। সৃজার কানের কাছে এসে বলল, জানার মতো পৃথিবীতে বহু কিছু আছে, এসব ছোটখাটো ব্যাপার না জানলেও চলবে তোর। সৃজা এদিকে হাঁসফাঁস করছে ছুটার জন্যে, কিন্তু এহসান ছাড়ছে না কিছুতে। সে না পেরে কামড় বসিয়ে দিল হাতে। ব্যথা অনুভব করলেও ছাড়লো না এহসান। সৃজা লাল হয়ে গেল। ইফটিজারদের মতো করছো, ছাড়ো আমাকে। এহসান ঠোঁট চেপে হেসে ফেলল। সৃজাকে আরেকটু ভুগিয়ে ছেড়ে দিল। সৃজা ছাড়া পেয়ে দূরে সরে গিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, আরেকবার এমন জড়াচড়ি করলে ভালো হবে না বলে দিচ্ছি। এর চেয়ে জোরে কামড় দেব, বুঝবে মজা। এহসান প্রত্যুত্তরে কিছুই বলল না। তুচ্ছ ভঙ্গিতে হাসলো, যেন সৃজার কামড়ে সে ব্যথা নয় মজা পেয়েছে। আর এটা বুঝিয়ে দিতে সে ধীরে ধীরে সৃজার কামড় দেওয়া হাতটা তুলে নিজের মুখের কাছে নিল। এরপর
হাতে যেখানে সৃজা কামড় বসিয়েছিল সেখানে নিজে ঠোঁট বসিয়ে চুমু খেলো সৃজার চোখের দিকে তাকিয়ে। এরপর ঠোঁট বাঁকিয়ে হাসলো। বড় ভাই রূপী লোকটাকে মাত্র একদিনের ব্যবধানে এরূপ রূপে দেখে সৃজা লজ্জিত, কুণ্ঠিত, হতভম্ব হয়ে গেল। এহসান প্রত্যুত্তরে কিছুই বলল না, তুচ্ছ ভঙ্গিতে হাসলো, যেন সৃজার কামড় এসে ব্যথা নয়, মজা পেয়েছে। আর এটা বুঝিয়ে দিতে সে ধীরে ধীরে সৃজার কামড় দেওয়া হাতটা তুলে নিজের মুখের কাছে নিল। এরপর হাতে যেখানে সৃজা কামড় বসিয়েছিল সেখানে নিজের ঠোঁট বসিয়ে চুমু খেলো সৃজা চোখের দিকে তাকিয়ে। এরপর ঠোঁট বাঁকিয়ে হাসলো। বড় ভাই রূপী লোকটাকে মাত্র একদিনের ব্যবধানে এমন লুচু রূপে দেখে সৃজা লজ্জিত, কুণ্ঠিত, হতভম্ব হয়ে গেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে ভার মুখে আওড়ালো। ছি, এসব কি করছো? সৃজার গলায় শীতলতা, লাজুকতা ধরে ফেলল এহসান। পরখ করলো ওকে বেশ গভীর চোখে। ঠোঁট বাঁকিয়ে হাসলো, তবে মুখের ভাবভঙ্গি আগের মতো রেখে অবাক হবার ভান ধরে বলল। কেন, ভালো হয়নি? ঝাঝা করে উঠল সৃজার কান দুটো। রক্তিম আভা ফুটে উঠল গালে, যেন বুরুষের আঁচ লেগেছে গাঢ়ভাবে। খুব নির্লজ্জ তুমি, ঈশান ভাই। সহসা আবহাওয়া যেন পাল্টে গেল। আচমকা যেন আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করে উঠে, ঠিক তেমনিভাবে এহসানের কান দুটো এবার ঝাঁঝা করে উঠল। জানালার ধারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির রিনরিনে কণ্ঠে বলা ভাই ডাকটি যেন কিছুতেই নিজের সাথে খাপ খাওয়াতে পারছিল না সে। তৎক্ষণাৎ চোখ মুখ বিকৃত করে সে চাপা ক্ষোভের সহিত কথাটা বলল। আর তুই খুব নাকাবতী মহিলা। বিয়ে শাদী করে এক ঘরে রাত কাটিয়ে তুই তোর হাজবেন্ডকে এখনো ভাই ডেকে রেখে তার কলিজা ফুসফুস ভুনা করে ফেলছিস। শুধু স্যালাদের সাথে পরিবেশন করাটা বাকি। আচ্ছা, ইহ জন্মে দেখেছিস কেউ নিজের বিয়ে করা বরকে ভাই ডাকে? এত বড় রচনা শুনে সৃজা অবাক ও বিস্মিত হয়ে তাকালো এহসানের দিকে। পরক্ষণেই মাথা নিচু করে বলল। অনেকেই ডাকে, অভ্যেস। এহসান তিক্ত চেহারা বানিয়ে বিছানায় বসতে বসতে বলল। তোর অভ্যেস বদলা, গালে একটা পড়ার আগে। কি বলবো তাহলে? নাম ধরে অন্তত ডাকতে পারবো না। গুনে গুনে তুমি আমার 8 বছরের বড়। তোরই তো। এহসানের গলাটা অন্যরকম শোনালো, যেন খুব সিরিয়াস সে ব্যাপারটা নিয়ে। সৃজা লজ্জা পেল। এহসানের দৃষ্টির সামনে পড়ে অসহায় মুখ বানিয়ে বলল। এমন তোর বেয়াদবি জীবনেও করতে পারবো না। তার চেয়ে গালে দুটো চড়ই বসিয়ে দাও, আমি কিছু মনে করব না। সত্যি বলছি। এহসান ভ্রুক্ষেপ করলো না সে কথায়। তার মেজাজ খারাপ হয়ে যায় কেউ অবাধ্য হলে, হাত নিষ্পিস করে। সৃজার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কয়েকটা পড়তো কানের নিচে। রাগ জেদ সামাল দেওয়া তার জন্য খুব কষ্টকর। এটা বংশগতির ধারা হিসেবে বয়ে এসেছে তার রক্তেও। রক্তটা পেয়েছে সে শেখ বাড়ির পুরুষদের থেকে, এদিক দিয়ে সে ব্যতিক্রম হতে পারেনি তাদের থেকে। এহসান কঠিন মুখে কর্কশ স্বরে বলল। বাহানা চলবে না। আজ এই মুহূর্তের পর কোনোভাবেই ভাই ডাকাটা আমি অ্যালাউ করব না, মাথায় রাখিস। সৃজা বুঝে গেল লোকটা তার কোনো কথাই শুনবে না, একগুঁয়ে জেদ দেখাবে, অহেতুক একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। দোনমনো ভাবটা লুকিয়ে সে মুখ ফুলিয়ে বসে রইল। এত সহজ নাকি কারো প্রতি সম্বোধন পাল্টানো, তাও হঠাৎ করে? সৃজা বুঝ পেল না হুট করে সে ভাই ডাক বাদ দিয়ে কি বলে ডাকবে 8 বছরের বড় স্বামী নামক লোকটাকে। এহসান বেরোবে, বাজার সদাই কিছু করতে হবে, দুপুরের খাবারের আয়োজনে ভালো কিছু পদ থাকতে হবে। গত রাতটা কোনো মতে ডিম ভাজা, সকালে ইনস্ট্যান্ট কফি আর ড্রাই কেক দিয়ে নাস্তা সারা হয়েছে, যেটা মোটেও পছন্দ হচ্ছে না এহসানের। সৃজাটার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, অথচ বলতে পারছে না। এহসান ওয়ালেট আর ফোনটা খুঁজে নিয়ে ঘরে থেকে বেরিয়ে যেতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। এরপর 2 সেকেন্ড দাঁড়িয়ে কি যেন ভাবলো, পিছু ফিরে গম্ভীর মুখে বলল। নাম ধরে ডাকতে না পারলে জান প্রাণ কিছু একটা ডাকিস, আজকাল তো অনেকেই ডাকে। বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। আর সৃজা থমকে গিয়ে অসহায়ের ন্যায় মুখ করে বসে রইল। মনে হচ্ছে ইঁদুর মারার ওষুধ খাইয়ে এই লোকটার হুটহাট নষ্ট হয়ে যাওয়া মস্তিষ্কের নির্লজ্জ পোকাটাকে মেরে ফেলতে, যেন এভাবে ওর উপর এত লজ্জাবান আর বিধিনিষেধ আরোপ করতে না পারে। ঠিক কী বলে গেল এহসান ওকে জান প্রাণ ডাকতে? ন্যাকা ন্যাকা কথাটা কিভাবে উচ্চারণ করবে সৃজা? ঈশান জান, শুনছো? ও মাই গড সৃজা, তুই না হয় 4 বেলা নিয়ম করে লোকটা শক্ত হাতে থাপ্পড় খাবি, মুখ ঝামটা খাবি, কিন্তু লাজ লজ্জা এত দ্রুত বিসর্জন দিস না, এতে তোর মৃত্যু নিশ্চিত। সৃজা অস্থিরতায় মুখ ঢেকে ফেলল। অনেকগুলো আচারের বয়ম নিয়ে ইসমি ছাদে যাচ্ছিল। সৃজার ঘর পেরিয়ে যাওয়ার সময় ভাবল, মেয়েটা 2 দিন ধরে বেশিরভাগ সময় ঘরে বসে থাকছে, কোথাও বেরোনোর মতো পরিস্থিতি নেই বলে। এহসান বেরিয়ে যাবার আগে ইসমিকে বলে গেছিল সৃজার প্রতি খেয়াল রাখতে, একটু সঙ্গ দিতে। সেই ভেবে ইসমি সৃজাকে ডেকে সাথে করে ছাদে নিয়ে এসেছিল। ইসমি অবশ্য বেশিক্ষণ থাকতে পারেনি, হাতের কাজ ফেলে এসেছে বলে না চাইতেও চলে যেতে চাচ্ছিল সৃজাকে নিয়ে। সৃজাই ওকে বলে কয়ে রয়ে গেল। এহসান এখনও ফেরেনি। একা একা ঘরে বসে বোর হচ্ছে। ছাদের দোলনায় বসে হাওয়া খেতে ভালো লাগছিল ওর। ছাদ থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে। বিশাল
3তলা বাড়ি। আগেকার দিনে যৌথ পরিবারগুলো যেমন বৃহৎ বাড়িগুলো থাকতো, এ বাড়িটাও ঠিক তেমন। সামনে পেছনে বৃহৎ খালি জায়গার মাঝখানে হলুদ রং ঘষা দেয়ালের শেখ বাড়িটি নিজের আভিজাত্য বজায় রেখে যেন কয়েক যুগ ধরে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে বিস্তৃত উঠানটি গাছগাছালি আর ঘাসে ভরা। অন্দর থেকে মূল গেট অবধি যেতেই মিনিট দেড়েক হাঁটতে হয়। গতদিন আসার সময় অবশ্য এত কিছু খেয়াল করেনি সৃজা। ছাদ থেকে বাড়ির পেছনের একটা পুকুরও দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যত্নহীন। পাড়ে নারিকেল গাছের সারি। বাড়িটা বোধহয় লোকালয় থেকে ভেতরের দিকে, আশেপাশে বাড়িঘর কম, বলা যায় শেষ প্রান্তে, কারণ এরপরই সুদীর্ঘ রেল লাইন দেখা যাচ্ছে। সৃজার মিশ্র অনুভূতি হলো। বাড়িটা একই সাথে চোখ ধাঁধানো সুন্দর, আবার কেমন গা ছমছমেও, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। রূপগুণ যেটুকু আছে ভালোই, কিন্তু আমার থাইকা বেশি না। চুলগুলাও আমার থাইকা কম লম্বা, তাও রং করা নাই। আমি 1 সপ্তাহ আগে 16,000 টাকা দিয়া চুল রং কইরাছি। কার লাগি জানস? ইয়োসানের লাগি। তার জন্য এত কিছু করলাম, এত ভালোবাসি তারে, অথচ সে আমারে ধোক্কা দিয়া তোরে বিয়া করলো। কি দিয়া ভুইলাছস ইনারে? কি এমন দিছস যেটা আমি দিতে পারুম না তারে? চাপা আর ক্রুদ্ধস্বরে কথাগুলো ভেসে আসায় ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে পেছনে তাকালো সৃজা। যাকে দেখলো তাকে চিনল নাও। গত দিন একে দেখেনি। লাল রঙের রাউন্ড জামা পরিহিত সুন্দরী এক মেয়ে সে, যার মুখটা রাগে দপদপ করছে আর মুখ দিয়ে বেরোচ্ছে অশ্রাব্য গালি, যেগুলো শুনে সৃজার এক মুহূর্তের জন্য মনে হলো আর কিছুক্ষণ এসব শুনলে ওর বমি হয়ে যাবে। তবু বিস্ময়সূচক স্বরে আওড়ালো, কে আপনি? আমার উপর চটেছেন কেন? আর অহেতুক গালিগালাজি বা কেন করছেন? তেরে ফুরে এলো মেয়েটি, যেন সৃজাকে ধরতে পারলে খুনি করে ফেলবে এমনই মুখভঙ্গি তার। সৃজা চমকে গেল। মেয়েটি এসে ওর গালে চাপা দিয়ে ধরে চিবিয়ে চিবিয়ে খসখসে গলায় বলল, তুই ওর লগে এক খাটে ঘুমাস, ওর আদর নিস, ও তোরে ভালোবাসে। কেমনে ছুঁইছে ও তোরে? কোনখানে ছুঁইছে? হারামজাদি, কি দিয়া বস করছস আমার ইসনান রে? সে কেন আমার রাইখা তোরে বিয়া করলো? আমার জায়গা ছিনাইয়া নিয়া সুখের ঘর করবি ওর লগে? এত স্বপ্ন তোর, হারামির বাচ্চা। সৃজা হতভম্ব হবার সুযোগ পেল না। মনে হলো গালের হাড্ডি বুঝি ভেঙে যাবে। ব্যথায় চোখ মুখ কুচকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে যেও পারল না। মেয়েটা পাগলের মতো সৃজার জামা ওড়না টানাটানি শুরু করলো। এবার যেন ছিঁড়ে দেখবে কোথায় এহসান ছুঁয়েছে ওকে। সৃজা সরানোর চেষ্টা করেও পারছে না, যেন মেয়েটার গায়ে 100 অসুর ভর করেছে। মুখের অশ্লীল অশ্রাব্য গালিও থামানোর নাম নেই। সৃজার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। রাগে বাদ ভাঙলো সৃজা। থাপ্পড় বসে মুখ ভেঙে দিতে ইচ্ছে করলো। নিজেকে ছাড়ানোর কৌশল হিসেবে পা ব্যবহার করলো। অসভ্য মেয়েটির পায়ের ভেতর দিয়ে ডান পাটা পেঁচিয়ে নিয়ে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটার হাত ওর গাল থেকে ফসকে গেল আর তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। কাজটাতে সফল হয়ে কয়েক সেকেন্ড সময় লাগলো সৃজা নিজেকে সামলে নিতে। দম টেনে নিয়ে গায়ের ওড়না ভালোভাবে ঠিকঠাক করে নিল। এরপর নিচে পড়ে পা ব্যথা নিয়েও ওর দিকে তেড়ে আসার চেষ্টা করা মেয়েটাকে হুঙ্কার দিয়ে বলল, ঠিকই ধরেছি, তুই নিশ্চয় মেজ বউয়ের বোন লিথু। শোন অসভ্য মেয়ে, তোর ইসনান এখন আমার লিখিত স্বামী। সে আর তোর হবে না। তাকে এখন থেকে ভালোই বলে ডাকবি। ছ্যাঁচড়ার মতো তার পিছু না পড়ে থেকে সুন্দর দেখে একটা ছেলে বিয়ে করে সংসার ঘর কর, এতেই মঙ্গল। তবে এর আগে অবশ্য নিজের তাচ্ছিরা মাথাটা ঠিকঠাক করার জন্য পাবনা পাগলাগারদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মাসখানেকের জন্য নিজের ট্রিটমেন্টের ব্যবস্থা করিস। আর স্কুলে ভর্তি হয়ে ভাষা প্রয়োগের সদ্ব্যবহার শিখে নিস। অসভ্য কোথাকার। এক প্রকার শাসিয়ে ছাদ থেকে নেমে এলো সৃজা। পেছনে তখনও লিথু হতভম্ব চোখে সৃজার যাওয়ার পানে তাকিয়ে আছে। এ মেয়েটার সাহস দেখে তার পিত্তি জ্বলছে। ওকে ফেলে দিল ল্যাং মেরে? এত সাহস ওর! এহসান কি দেখলো ওর মধ্যে? কেন বিয়ে করলো? লিথুর মাথা নষ্ট হয়ে যেতে লাগলো বারবার এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে। গতকাল যখন বোনের কাছে শুনলো এহসান বিয়ে করে বউ এনেছে, খবরটা শুনে লিথু অজ্ঞান হয়ে গেছিল। জ্ঞান ফেরার পর থেকে লিথু পুরোপুরি পাগলামি শুরু করেছে। রাতটা পেরিয়ে সকালে শেখ বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু মা বাবা দেয়নি। পরে নিজেই ওদের সাথে ঝগড়াঝাটি করে বেরিয়ে এসেছে বোনের শ্বশুর বাড়ি, শুধুমাত্র দেখতে যে কি এমন আছে এই মেয়ের মধ্যে যে এহসান ওকে রেখে একে বিয়ে করলো। রাগে ক্ষোভে যেন অন্ধ হয়ে গেল লিথু। এই মেয়েটা নিশ্চয়ই রাতে এহসানের আদর নিয়েছে, ওর বুকে ঘুমিয়েছে। এহসান ফিরে এসে দেখলো সৃজা বারান্দায় বসে আছে। ওকে দেখে কিছু তো বললই না, বরং মুখ ফুলিয়ে বসে রইল, দৃষ্টি দিল বাইরে।
দুপুরের কড়া রোদে মেয়েটা বসে এভাবে ফুলছে কেন এহসান কিছু বুঝতে পারল না। গলা খাকারি দিয়ে বলল, এক গ্লাস পানি দে তো। পারবো না। কেন? তোমার সাইকো প্রেমিকাকে ডেকে আনো, সে দেবে। ওটা আবার কি? তোমার লিখু। লিথুর নাম শুনে এহসানের ভ্রুজোড়া কুঁচকে গেল। হাতে থাকা কাপড়টা পড়ে গেল বিছানায়। সৃজা তো একে চেনে না, তাহলে হঠাৎ এর নাম মুখে নিল কেন? কাহিনী কি? এহসান বারান্দায় গিয়ে সৃজার মুখোমুখি হয়ে বসলো। মেয়েটা তাকালো না, আগের ন্যায় মুখ ফুলিয়ে বসে রইল। প্রাঞ্জল ভাবটুকু হারিয়ে গেছে যেন হুট করে। এহসান সতর্ক চোখে সৃজাকে অবলোকন করে এরপর থমথমে স্বরে প্রশ্ন ছুড়ে দিল, ঘটনা কি খুলে বল। কিছু না। বাইরে দৃষ্টি রেখেই ভার গলায় উত্তরটা দিল সৃজা। এহসান ছোট্ট শ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো। এবার যেন নিজের রাগ সামাল দিচ্ছে। সৃজা দৃষ্টি তুলে একবার দেখে এরপর বেশ ঘৃণা ভরে জিজ্ঞাসা করলো, ওটাকে বিয়ে করলে না কেন? আবার ইচ্ছে? আমাকে করলে কেন? আমার ইচ্ছে। কথা বলাই বৃথা তোমার সাথে। তবুও বলতে হবে। বলেই এহসান এবার চোখ দুটো খুলে সরাসরি তাকালো। কঠোর দৃষ্টি। সৃজা কুকড়ে গেল, পড়তে পারলো চোখের ভাষা। ঢোক গেল কিছুটা ভয়। নিচের ঠোঁটটা হালকা কামড়ে ভীতু দৃষ্টি ছুঁড়ে ক্ষীণ কণ্ঠে বলে, লিখু মেয়েটা তো সুন্দরী, তোমার জন্য 16,000 টাকা দিয়ে চুলে রং করিয়েছে। বেচারিকে কেন ধোকাটা দিলে? এহসানের চোখের দৃষ্টি শীতল হয়ে এলো, তবে খ্যাপাটে গলায় বলল, মুখ ধুয়ে তোর সামনে এসেছিল তো? মানে? বুঝেছি, মুখ ধুয়ে তোর সামনে আসেনি। তাহলে অবশ্যই তাকে সুন্দরী না বলে বান্দরী বলতি। আর শোন, চুলে রং দেয়া বিলাতি বান্দর আমার একদম রুচবে না। নিয়ম করে প্রতিবেলা বমি করতে হতো। বমির যন্ত্রণা থেকে শরীরকে মুক্তি দিতেই পিওর একটা মেয়ে খুঁজছিলাম, যে কাঁদলে গালে দিয়ে আমি কাপের প্রলেপ খসে পড়বে না। খুঁজে খুঁজে তোকে পেয়ে গেলাম, তাই ধরে বেঁধে বিয়ে করে নিয়েছি, বুঝলি? সৃজাকে আহাম্মক বানিয়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। সৃজা নিজেও ঘরে চলে গেল। এরপরই ওর মাথায় কথাগুলো মানে ধরা দিল। ঠোঁটের কোণে ফুটে উঠল বিচিত্র হাসি। এহসান ফ্রেশ হয়ে বেরোতে দেখলো সৃজা দরজার সামনে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। সে অবাক ভঙ্গিতে গামছা নিয়ে মাথা মুছতে গেলে আচমকায় তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল সৃজার গলার বিউটি বোনের দিকে। থমকে গিয়ে সে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? ওখানে আছর দিল কে? আমি তো কিছু করিনি। সৃজার কান গরম হয়ে গেল। চমকে উঠে ওড়না দিয়ে ঢাকতে ঢাকতে বলল, নির্লজ্জতার সীমা অতিক্রম করো না। আমি কিন্তু তোমার নাকে মুখে 2-4 ঘা লাগিয়ে দিতে পারি। কে করেছে? লিখু। কেন? তোমার জন্য। বাকিটা আর বলতে হলো না, সৃজাকে বুঝে নিল এহসান। রক্তাভ হয়ে এলো ওর চোখ জোড়া, মুখে ফুটে উঠল কঠোরতা। ভেজা চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিয়ে গামছাটা ছুঁড়ে মারল টেবিলের উপর। এরপর তিরিক্ষি মেজাজে ফোন হাতে বারান্দায় চলে গেল কাউকে ফোন করার উদ্দেশ্যে। সৃজা চুপচাপ দেখে যাচ্ছিল কর্মকাণ্ড। পরিস্থিতি কোথায় কোন দিকে যাচ্ছে, কাহিনী উদ্দেশ্য কি বুঝতে পারছিল না। কান পেতে শুনল এহসান ফোনে কাউকে বলছে, আমার সামনে পড়লে মেকআপের নিচে থাকা কুৎসিত মুখটা টেনে ছিঁড়ে ফেলবো। সামলা শালিকে, ওয়ার্নিং রইল। এরপর আরো কিছু বলল এহসান, কিন্তু সৃজার কান পাতল না। আনমনে হেসে ফেলল। বুকের ভেতর কিসের একটা ঢেউ প্রফুল্লতা ছড়িয়ে গেল। এহসানের রক্তাভ মুখপানের দিকে চেয়ে মনে হলো এই রক্তটা মাথা গরম লোকটার কাছে সে নিরাপদ। বিয়ের দিনের কুৎসিত স্মৃতিগুলো এক লহমায় যেমন নষ্ট করে দিয়েছিল, তেমনি লিথু নামক উটকো ঝামেলাটাকেও কেমন ঝেড়ে মুছে দিচ্ছে। সৃজা চোখ বুঝল, প্রশান্তির নিঃশ্বাস ফেলে ভাবল দুদিন আগের কাণ্ডগুলো। মাতৃহীন 2 বোন তারা, সৃজা আর এলিজা। ফুপু নীলু বেগম সে ছোট বয়স থেকে মানুষ করছে তাদের। এদিকে তাদের বাবা নাইমুর সাহেব স্ত্রী বিয়োগের শোক আর তার অ্যাক্সিডেন্টের সঠিক বিচার না পাওয়ায় শোক সইতে না পারার পর থেকে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড মানুষ। ইদানিং আরও একবার স্ট্রোক করে কাহিল হয়ে পড়েছেন। এই অসুস্থতার দরুন ওদের বাড়িতে ইদানিং ঘন ঘন যাতায়াত হচ্ছিল এহসানের, যেটা আশেপাশের ফ্ল্যাটের মানুষজন ভালোভাবে দেখছিল না। মাহারা 2 মেয়ের বাড়িতে একটা ছেলে রাত বিরেতে ঘন ঘন যাচ্ছে, এটা তারা ভালো চোখে নেয়নি। বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য আর বানানো কাহিনী ছড়িয়ে দিয়েছিল এলাকাতে, যার কারণে ঘর থেকে বের হওয়াটা মুশকিল হয়ে পড়ছিল ওদের ফুপু আর 2 বোনের জন্যে। এলিজা যদিও মুখের উপর জবাব দিয়ে অনেককে চুপ করে দিয়েছিল, কিন্তু সৃজা প্রতিবাদ করেও রেহাই পায়নি। সেদিন ভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ছেলে ওকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সৃজা যখন নিজেকে রক্ষা করতে চায়ের দোকানে বসে আড্ডা দিতে থাকা মুরব্বীদের সাহায্য চাইতে গিয়েছিল, তখন তারা মুখের উপর কটাক্ষ করে বলে, তুমি নাই মোরের মাইয়া না? জাগো বাসার লম্বা করে একটা পোলা দিনরাত বিবেচনা কইরেই আহে। তোমাগো বাসা বাড়িতে তো এইসবই চলে। ভালো মানুষগো বাসায় তো ছেলে মানুষ আসে না। বাজারে মাইয়া গো রাস্তাঘাটে একটু একটু এগুলো সহ্য করনি লাগে। অস্বাভাবিক কিছু না, পোলাপান তোমাগো দেখলেই এগুলোই করব।
ইহসানকে ইঙ্গিত করে কথাগুলো বলা হচ্ছে এটা যখন সৃজা বুঝতে পারল তখন সে আহাম্মক হয়ে গিয়েছিল। কেন জানে না, রাগে জ্বলে উঠছিল শরীরের প্রতিটা কোষ। একটা বিপদগ্রস্ত মেয়েকে কোথায় ওরা সাহায্য করবে তা না, উল্টো ওকেই বাজারি মেয়ে বানিয়ে দিল। ঘৃণা মেশানো কণ্ঠস্বরে সৃজা শুধু বলেছিল, যাকে নিয়ে আপনারা এমন বানোয়াট কথা ছড়াচ্ছেন সে আমার বড় ভাইয়ের মতো। তাকে আমরা সম্মানের চোখে দেখে আসছি সবসময়। ভাই বোনের সম্পর্ককে আপনারা এতটা নিচু স্তরে নামিয়ে দিয়েছেন। ছি, আল্লাহ হেদায়াত দান করুক আপনাদের। কথাগুলো বলার পর হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই পায়নি সৃজা মুরব্বীদের থেকে। কান্না ভরা চোখ আর বিধ্বস্ত মন মস্তিষ্ক নিয়ে বাড়ি ফিরেছিল। এলিজা তখন বাড়িতে ছিল না, গেছিল কোচিংয়ে। হঠাৎ সৃজাকে এমন অবস্থায় দেখে নীলু বেগম ঘাবড়ে গিয়েছিল সেদিন। সৃজাকে জোর করেও কিছু জানতে পারছিলেন না। মেয়েটা ফুপুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। নীলু বেগম ভেবেছিল এলিজা ফিরেছে, সৃজাকে রেখেই কে এসেছে দেখতে যান। পিপ হলে না দেখে তিনি মেন ডোর খুলে দেন আর দেখেন পাশের বাড়ির মালিক আর তার স্ত্রীকে সানমুখে দাঁড়িয়ে থাকতে। নীলু বেগম কিছুই বুঝতে পারেন না, এই দুই কুচুটে বর বউ অসময়ে কেন তাদের বাড়িতে। তবুও তিনি ভদ্রতা সূচক হেসে ভেতরে আসতে বলতেই মালিকের স্ত্রী বাঁকা চাহনি নিক্ষেপ করে একটা ফোন এগিয়ে ধরে তার দিকে। নীলু বেগম কপালে ভাঁজ ফেলে তাকাতেই বলে, আপনাকে বড় মায়ের কাণ্ডকীর্তি দেখেন। নীলু বেগম অবুঝ চোখে ফোনের স্ক্রিনে দৃষ্টি দিতেই দেখেন গলির মুখে কয়েকটা ছেলের সামনে ওড়নাবিহীন দাঁড়িয়ে আছে সৃজা। বুকে আড়াআড়ি হাত রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করে ছেলেগুলোকে বলছে তার ওড়না ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেরা তার কথা না শুনে মজা আওড়াচ্ছে। আকারে ইঙ্গিতে অশ্লীল ভাষা প্রয়োগ করছে, বাজারি মেয়ে আখ্যা দিচ্ছে, আর আমজনতা মজা গিলছে। ভিডিওটা দেখে নীলু বেগমের মাথায় তালু গরম হয়ে গেল। সৃজা তাহলে এজন্যই কাঁদছে, অথচ মুখ ফুটে কিছু বলছে না। পথে ঘাটে এভাবে অপদস্থ করা হচ্ছে নির্দোষ মেয়েটাকে, আর সবাই দাঁড়িয়ে মজা আওড়াচ্ছে। কেউ এগিয়ে দুটো প্রতিবাদও করলো না। নীলু বেগমকে এভাবে বোকবার মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বাড়ির মালিক এবার কেসে উঠলেন। অনেক আগেই কইছিলাম মাইয়াগো বিয়া দিয়া ফালান, এটা পড়ালেহার দরকার নাই, কিন্তু আমাকে কথা শোনেন নাই। এখন দেন তো কার কথা ফললো। এই বাড়ির মাইয়াগো আর কেউ ফিরতে দিলেও নিব না, তয় আমি নিব, কারণ আমার পোলা এখন পাগল সজ্জায়, সেজন্য মানতাসি হের পড়ালেহা কম, তাতে কি পোলাপানগত অত কিছু দরকার নাই, টাকা পয়সা আসল। হ্যাঁ, ইতালি নিয়ে যাব ওরে বিয়ের পর। এইবার একটু দামাক কমাইয়া প্রস্তাবটা ভাইবা দেখেন আপা। নীলু বেগম বরাবরই শান্তিপ্রিয়, কিছুটা ভীতু মানুষ, কিন্তু এ পর্যায়ে এসে শরীর জ্বলে ওঠে কথাগুলো শুনে। তৎক্ষণাৎ বলে উঠলেন, আপনারা আসতে পারেন। পাশের বাড়ির মালিক আর তার স্ত্রী রেগে যেতে গিয়েও সামলে নেন নিজেদের, হেসে হেসে বলেন, মায়ের মান সম্মান এখন কিছুই নাই, ভাইবা দিক কেন আপা। সারা জীবন আইবুড়ো হইয়া থাকবো, নয়তো অন্যর মনোরঞ্জ করব। ওই একটা পোলা আহে না রাত বিরাইতে, তার আচ্ছা ওই পোলার কি মুরাদ নাই বিয়ে করণের? খালি মজা মাস্তি করণের লাইগা কি আহে, নাকি আপনি ভাইজিগো দিয়া ব্যবসা করান? অবশ্য আপনার নিজেরও তো সংসার নাই। ফুফু ভাতিজি সব এক ক্যাটাগরিতেই নাম লেখানোর আগেই সে জামারে আমাগো ঘরে তুলে নিবে, এই আশাই করে দিলাম। ওর দোষগুলা মাফ করে দিয়া ওরে নিমু। বলেই তারা বিদায় নেয়। নীলু বেগম স্তব্ধ হয়ে যান। এত কুরুচিপূর্ণ কথা কিভাবে মুখ দিয়ে বের করলো তারা? এহসানকে তিনি ছেলের চোখে দেখেন, আর সেই ছেলে আর নিজের ভাইজিদের দিয়ে তিনি ব্যবসা করান। ছি, এমন কিছু বলার আগে তাদের মুখে জবান বন্ধ হয়ে গেল না কেন? তিনি বেশ ঘাবড়ে যান। সন্তানহীনা তিনি, স্বামী মারা যাওয়ার পর থেকে ভাইয়ের সংসারেই আছেন। তার মা মরা মেয়ে দুটোকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কখনো কুশিক্ষা দেননি, বিপথে যেতে দেননি, সুশিক্ষায় বড় করেছেন, আদব কায়দা শিখিয়েছেন। সেই নম্রভদ্র মেয়ে দুটোকে নিয়ে এলাকায় এত গুঞ্জন রটে গেছে, এটা তো ভালো লক্ষণ নয়। তাছাড়া নীলু বেগম জানেন এরা কেন সৃজাকে পুত্রবধূ করতে চায়, এই চারতলা বাড়িটি হাতিয়ে নিয়ে নিজেদের সীমানা সম্পত্তি বাড়ানোর জন্য। কারণ তাদের মূর্খ নেশাখোর ছেলেটির জন্য কোনো ভালো আর ভদ্রঘর থেকে প্রস্তাব পাচ্ছে না বলেই গত 2 বছর ধরে ওরা সৃজার পেছনে পড়ে আছে। তাদের মা নেই, বাবা প্যারালাইজ, বলতে গেলে এক প্রকার অভিভাবকহীনই। এই চারতলা বাড়িটি ছাড়াও কিছু জায়গা জমি আছে, সব পাবে এই 2 মেয়ে। এসব ভেবে হাত ধুয়ে লেগে আছে ওদের পিছনে। নীলু বেগমের চিন্তায় চিন্তায় দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, মানুষ এত খারাপ কেন, সুযোগ সন্ধানী কেন, কিছুতেই না পেরে অনায়াসেই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কেন টানাহাতড়া শুরু করে। অবশ্যই সৃজা এলিজা ভবিষ্যতে অনেক অনেক ভালো থাকবে, তার মতো পোড়া কপালই ভাগ্য হবে না। মেয়ে দুটো ছোট থেকে কষ্টে সৃষ্টে বড় হচ্ছে, এখন যদি পড়শিরাই এমন
অতিষ্ঠ করে তুলে তাদের জীবন, তাহলে কিভাবে ভালো থাকবে এরা? এসব ভেবেই তিনি কাঁদতে বসেন। সৃজা সবই শুনছিল। নিজের অপদস্থ অবস্থাটিকেও ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। ফুপু আর এহসানের মতো মানুষকে কুৎসিত ইঙ্গিত করে অপমান করছে। এসব শুনে ওর সকল মনের জোর যেন কোথায় হুট করে হারিয়ে গেল। লজ্জায় আর ঘৃণায় কাউকে নিজের মুখ দেখানোর ইচ্ছেটাও মরে গেল। রাগে দুঃখে একাকী নিজের ঘরের দোর বন্ধ করে সে অশ্রু বিসর্জন দিচ্ছিল। তাতে মনের জোর হু হু করে কমছিল। এলিজা বাড়ি ফিরে সব জেনে বেশ রেগে যায়। ফুপুর সাথে মিলে বড় বোনকে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু সৃজা শুনল না কিছুই। হাজারো ডাক অমান্য করেও যখন দরজা খুলছিল না, তখন তারা বাধ্য হয়ে এহসানকে ফোন দিয়ে সবটা জানায়। আর কিছু একটা করতে বলে। এহসান এসেছিল সৃজাকে বোঝাতে, কিন্তু সে বুঝেছিল না কিছুতেই। এমনকি দরজাও খুলছিল না। ঘন্টা দুয়েক পর যখন ধৈর্যচ্যুতি ঘটে এহসানের, তখন সে সিদ্ধান্তটা নিয়ে ফেলে, দরজা ভাঙার ব্যবস্থা করে। সেই কথা শুনে আঁতকে উঠে সৃজা। অনেকটা ভয় পেয়েই দরজা খুলে দেয়। খোলার পরপরই সপাটে গেলে থাপ্পড় পড়ে। মাথাটা এলোমেলো লাগে সৃজার। দরজা ধরে নিজের ভর সামাল দিয়ে যখন সে এহসানের দিকে তাকায়, তখনই ওর চোখের ক্ষুব্ধ ভয়াল দৃষ্টির সাথে সাক্ষাৎ ঘটে সৃজার। থমথমে রাগী গলায় সে নির্দেশ ছুড়ে, চল, বেরোবি আমার সাথে। আমি কোথাও যাব না। কেন? সবাই বাজে কথা বলে তোমাকে নিয়ে। কারা বলে? আশেপাশের সবাই। তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে। মানে? বিয়ে করব তোকে। সৃজা হতবাক হয়ে যায়, স্থির হয়ে পড়ে পা দুটো। অশ্রু শুকিয়ে তখন লেপ্টে আছে গালে। এহসান ওর হাত ধরে সুধীর শানিত কণ্ঠে বলে, তোর জন্যই তোকে বিয়ে করব। সৃজা তৎক্ষণাৎ নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সোজা হেঁটে বিছানার উপর বসে পড়ে শক্ত হয়ে। কাঠখোট্টা স্বরে বলে দেয়, আমি ঠিক আছি। আর দরজা লাগাবো না, কান্নাকাটিও করব না। কেউ তোমায় নিয়ে উল্টাপাল্টা কিছু বললে আমি প্রতিবাদ করব। প্রমিস করছি। তুমি এখন যাও। তবে সৃজার সে অনুরোধ পেটেকেনি। এহসান নাছোড়বান্দা ছিল। বহুক্ষণ ধরে স্মৃতিচারণ করতে থাকা সৃজা ভাবনার ঘোর কাটল নিজের বিউটি বোনের উপর এহসানের হাতের ছোঁয়ায়। তার উষ্ণ কণ্ঠে ডাকে, সুন্দরী, কি ভাবছিস? তোমাকে। সৃজা মুখ ফসকে কথাটা বলে দিয়ে থমকে গেল। খানিকটা লাল হলো তার গাল। মুখটা সরিয়ে অন্যদিকে তাকালো। এহসান বিস্মিত হয়ে প্রথমে কপালে ভাঁজ পড়ে, পর মুহূর্তেই আলো খেলা করে তার মুখে। ঠোঁট বাঁকিয়ে হেসে আস্তে ধীরে মাথাটা নুইয়ে আনে সৃজার কাছাকাছি। ছোট ছোট চোখ করে নিচু স্বরে শুধায়, আচ্ছা তাই? কেঁপে উঠে সৃজা। এহসানের কাণ্ড দেখে চমকে যায়। এতটা কাছে এসে আশা করেনি এহসানকে। সৃজা অনুভব করলো তার নিঃশ্বাসের গতি পালাক্রমে বাড়ছে। বুক ধুকপুক করছে। পেটের ভেতর যেন 100 প্রজাপতি উড়োউড়ি শুরু করেছে। লোকটা কি ইচ্ছে করে এমন করে যাতে সৃজা অপ্রস্তুত হয়ে যায়? আড়ষ্টতায় জমে গিয়ে সে ছোট্ট করে জবাব দিল, হুম। তা কতটুকু ভাবলি আমায়? সৃজার পাংশুটে মুখখানি বিরস দেখালো। মস্তিষ্ক আতিপাতি করে খুঁজেও কি বলবে সেটা ভেবে পেল না। পরক্ষণে বুদ্ধি খাটিয়ে সুযোগের সৎ ব্যবহার করলো। শান্ত দৃষ্টি ফেলে সংযতভাবে বলল, একবার বলেছো পড়শিদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য বিয়ে করবে। এরপর বলেছো লিখু রানীকে জীবনে জড়াবে না বলে আমাকে ব্যবহার করেছো। কিন্তু এক্স্যাক্ট কারণটা অন্য কিছু, যেটা তুমি আমাকে ঠিকঠাক বললেই না। এহসানুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও জবাবের বেলায় সম্পূর্ণ এড়িয়ে গেল। উল্টো সূক্ষ্ম গলায় আওড়ালো, আর কিছু ভাবিসনি? সৃজা এক প্রকার হতাশার শ্বাস ফেলল এহসানের মনোভাব বুঝে। মনের কোনো দ্বিধাদ্বন্দ্বের সমাধান না পেয়ে মসৃণ কপালে বিরক্তি ফুটিয়ে ত্যক্ত স্বরে বলল, ভাবার সুযোগ আর পেলাম কই? তুমি তার আগেই ঝগড়া দিয়ে বসে আছো। যাও, সরো। বলে নিজের চোরামি ঢাকার জন্য এহসানকে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিল। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে নিজের অশান্ত মনটাকে খুব বকল। হুট করে কেন এমন আনমনা ভঙ্গি ধরে? মানুষের মন যে বিচিত্র জিনিস তা কেন ভুলে যায়? এই মনের কারণে সে এখনই এক প্রস্ত লজ্জার শিকার হতো রকচটার মুখ পাতলা লোকটার কাছে। পরিস্থিতিটা সামলাতে পেরে তাই সে ভীষণ খুশি। মিটিমিটি এক টুকরো হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। এহসান কোনা চোখে ওকে লক্ষ্য করছিল। মেয়েটা এমন চেপে চেপে হাসছে কেন তার কিছুই সে বুঝতে পারল না। বিড়বিড় করে বলল, শ্রীজাতা অদ্ভুত। সৃজা কথাটা শুনেও না শোনার ভঙ্গি করে বিছানা ঠিকঠাক করলো, ঘরটা ঝাড় দিল। এরপর গোসলে চলে গেল। বেরোলো ঠিক 1 ঘন্টা পর। এহসান তখন বারান্দায় বসা, চেয়ারের উপর পা তুলে ফোন কানে নিয়ে সে কারো পিন্ডি চটকাচ্ছিল। আচমকাই সৃজাকে ভেজা কাপড় হাতে বারান্দায় দেখে ফোনটা অতি সাবধানে কান থেকে নামিয়ে ফেলল। সময় দেখার বাহানা করে বলল, আমি তো ভেবেছিলাম গিনেস বুকে তোর নাম উঠবে আজ। এত তাড়াতাড়ি বেরিয়ে এসে রেকর্ডের 12টা বাজিয়ে দিলি। থুর। সৃজা অবশ্য চোরামিটা ধরতে পারল না। কাপড় মেলে দিতে দিতে সরু গলায় বলল, আমার গোসল নিয়ে একদম ঠাট্টা করবে না। এহসান নিচের ঠোঁটে চিমটি কেটে ভাবুক ভঙ্গিতে শান্তভাবে বলল, ঠাট্টা করছি না,
কৌতূহল বোধ করছি। আচ্ছা, তোদের মেয়েদের গোসলের কি আলাদা কোনো নিয়ম নীতি আছে যে প্রত্যেকবারই ঘন্টাখানেক সময়ের পেছনে ব্যয় করতে হয়, না হলে গোসল শুদ্ধ হবে না? আছে এরকম কিছু? ঘন্টা লাগিয়ে কি এমন করিস তোরা বাথরুমে, বুঝে আসে না। আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে আসে। তাহলে ভেবো না প্লিজ, কারো গোসলের খবর জানতে চাওয়াটা শোভনীয় নয়। শোভন করেই বল না। সিরিয়াসলি, গোসলেও ছেলে মেয়ের ভেদাভেদ আছে? হায় রে বাঙালি। খুব আফসোসের সুরে কথাটা বলল এহসান। ওর নাটক বুঝে সৃজা দাঁতে দাঁত চেপে এসে পেছন থেকে এহসানের মাথা ভর্তি চুলের গোছা মুষ্টিবদ্ধ করে টেনে ধরল। আচমকা ব্যথা লাগায় অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল এহসান। সৃজা তবুও দয়া দেখালো না, ছাড়লো না ওর চুল। এহসানের চোখ মুখ ব্যথায় কুঁকড়ে গেল। তুমি গোসল বিশেষজ্ঞ নয়, না এটা তোমার কাজ, তাই এটা নিয়ে গবেষণা করা বাদ দাও, নয়তো সব চুল টেনে উঠিয়ে নেব। বিশ্রী শোনাচ্ছে। এহসান সৃজার জোরালো কণ্ঠ শুনে বাধ্য ছিলেন না মাথা নাড়ল, যার মানে সে আর এই বিষয়ে কৌতূহল বা গবেষণা কোনোটাই করবে না। সৃজা কথা আদায় করে চুলগুলো ছেড়ে দিতে এহসান উঠে ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে চলে যাওয়ার সময় সৃজাকে উদ্দেশ্য করে বলে গেল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।